বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। শুক্রবার বিজয় মশলা ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছালো। এদিন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকারকে এই মশলা নিয়ে আসেন। এই জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান দীপা। শুক্রবার বিজয় মশাল ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছালো। এদিন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার এই মশালকে এখানে নিয়ে এসেছে। এজন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে দীপা। सच में ये विजय मशाल हमारे आज स्टेट में आई है तो बहुत ज़्यादा खुशी हो रही है। 1971 वार पे जो इंडियन पाकिस्तान पे जो हमारी त्रिपुरा के आर्मी वालों ने इतना हेल्प किया था, तो आई थिंक दिस इज़ अ ग्रेट मोमेंट फॉर आवर स्टेट एंड एब्सोल्युटली आवर कंट्री ऑल्सो। मुझे बहुत खुशी और मैं इस इवेंट में शामिल हो पाई, मैं बहुत ज़्यादा खुशी हूँ। और मुझे इंडियन आर्मी इतना अच्छा काम कर रहे हैं और आई सैल्यूट यू। और मुझे हमेशा अपने कंट्री की हर एक सेना के ऊपर हमेशा बहुत ज़्यादा हम सर ऊंचा करके बोलते हैं जय हिंद। ত্রিপুরাবাসী ও ভারতীয় সেনার মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে, যা 1971 সালের লড়াইয়ের মধ্যে লক্ষ্য করা গেছে। আজও এই সামঞ্জস্য বজায় রয়েছে বলে সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন। त्रिपुरावासियों और भारतीय सेना के बीच एक सामंजस्य है जो कि 1971 की लड़ाई के दौरान देखा गया और उस वजह से एक महान अभूतपूर्व जीत दर्ज हुई। वो सामंजस्य आज भी बरकरार है और ये विजय मशाल जो आज अगरतला पहुंची है, ये अपने आप में एक बहुत बड़ा गौरव है इस धरती के लिए, जिस माटी में कई वीर सपूतों का लहू बहा है। और कल ये मुख्यमंत्री श्री बिप्लब कुमार जी इस मशाल को त्रिपुरा वासियों को समर्पित करेंगे, जो अपने आप में एक अभूतपूर्व मौका है हम सभी के लिए और त्रिपुरा स्टेट के लिए। धन्यवाद। আজ এই বিজয় মশাল আগরতলা এসে পৌঁছেছে, এটা অন্তত গৌরবের। শনিবার এই বিজয় মশালটি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীর কাছে সমর্পণ করবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেদারনাথ পূজা নিয়ে বিভিন্ন মন্দিরে আত্মিক প্যাকেজ ঘোষণা সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদান দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেদারনাথে পুজো দিয়ে বিভিন্ন মন্দিরের আত্মিক প্যাকেজ ঘোষণা সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আর তাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় মন্দিরের পুরোহিতের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে বিজেপি সরকার। ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় হচ্ছে এই সংবর্ধনা অনুষ্ঠান। আগরতলার শিববাড়িতে রাজ্য সরকারের মন্ত্রী রতনলাল নাথ শিববাড়ি সহ আগরতলার বেশ কয়েকটি মন্দিরের পুরোহিতদের সংবর্ধনা প্রদান করেন। তারপর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ দেখেন মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। শিববাড়িতে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটিতে মন্দিরের কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন। আজকে আমাদের এই অনুষ্ঠানটা হলো দেশের প্রধানমন্ত্রী আজকে কেদারনাথে যাচ্ছেন এবং সেখানে গিয়ে উনি শিব আরাধনায় উনি ব্রতী হবেন এবং সেখানে 400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধনও করবেন, শিলান্যাসও করবেন। এই উপলক্ষে এবং দেশের যত মানুষ রয়েছেন তাদের মঙ্গলার্থে উনি কেদারনাথ যাচ্ছেন। এই উপলক্ষে সারা দেশের মধ্যে 3500 জায়গায় এবং ত্রিপুরার 9টা স্থানে আমরা এই অনুষ্ঠানটা করছি এবং প্রত্যেকটি শিববাড়িতে যেখানে যেখানে আমাদের আমবাসা রয়েছে, উদয়পুর রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। তো এখানে এটারই একটা অংশ হলো। এখানে মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের যে সাধু সন্তরা রয়েছে তারা আমাদের দেশের এবং সমাজের পথপ্রদর্শক। আমাদের যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এটা একটা উদ্যোগ। আমরা জানি আমাদের দেশের যে বিভিন্ন রকম ধর্মীয় প্রতিষ্ঠান এবং তীর্থস্থান রয়েছে, এগুলির প্রতি সঠিকভাবে কোনো সরকারই কখনো নজর দেয়নি। এবং দেশের প্রধানমন্ত্রী বিশেষ করে নরেন্দ্র মোদীজির দায়িত্ব নেওয়ার পর সমস্ত, আমি যদি দেখি কেদারনাথে আজকে 400 কোটি টাকার উনি উত্তরাখণ্ড উন্নয়নের জন্য একটা প্রকল্প উদ্বোধন করবেন। কারণ 13 সালে বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল আদি শঙ্করাচার্য সমাধিস্থান, এটা আজকে উনি উদ্বোধন করবেন এবং শঙ্করাচার্যের মূর্তির আবরণ করবেন। শঙ্করাচার্য একজন সাধু সন্ত মানুষ ছিলেন এবং আদি শঙ্করাচার্য এই কেদারনাথের মন্দির উনি নির্মাণ করেছিলেন। এবং কিংবদন্তি আছে
যে স্বয়ং মহাদেব এখানে তার ভক্তদের দর্শন দেন। তাই দর্শনার্থীদের কাছে এবং ধর্মপ্রাণ মানুষের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই জন্য এটাকে আরও বেশি যাতে আধুনিকীকরণ এবং দর্শনার্থীদের এবং যারা ধর্মপ্রাণ মানুষ তীর্থযাত্রীদের কোনো অসুবিধা না হয় সেজন্য ওখানে বিভিন্ন রকম প্রকল্প উদ্বোধনও করছেন এবং শিলান্যাসও করছেন। যেমন সরস্বতী নদী, মন্দাকিনী নদী, এগুলি রিটেনিং ওয়াল, আস্থাপথের উদ্বোধন করবেন তিনি, এবং পুরোহিত হাউস, তীর্থ পুরোহিত হাউসের উনি এবং মন্দাকিনী নদীর উপর গরুর চটি এগুলি উদ্বোধন করবেন। একটি সঙ্গম ঘাট, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, পর্যটন সুবিধা কেন্দ্র, অ্যাডমিন অফিস, হাসপাতাল, দুটা গেস্ট হাউস, পুলিশ স্টেশন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এই বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং কিছু কিছু শিলান্যাস করবেন। এবং আপনারা জানেন যে কেদারনাথ দর্শনে বিশেষ করে দর্শনার্থীদের কোনো অসুবিধা যাতে না হয় সেজন্য উন্নত মানের শৌচালয়, স্নানঘাট, স্বাস্থ্যসম্মত খাবারের দোকান, সোলার এলইডি, ওয়াইফাই পরিষেবা এগুলিরও সেখানে ব্যবস্থা করা হচ্ছে। গত 2 বছর আগে প্রধানমন্ত্রী কেদারনাথ মন্দিরের কাছে ভৈরবনাথ মন্দিরে প্রায় 17 ঘন্টা একটানা মেডিটেশন করেছেন। এই স্থানটি এখন মানুষের কাছে খুব জনপ্রিয়। এটাকেও আরও বেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য উনি সেখানে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছেন এবং উত্তরাখণ্ড বিজেপি সরকারও সেখানে বিভিন্ন কাজ করছেন। আমাদের রাজ্যে আমরা যদি দেখি কোনোদিন কোনো সরকার চিন্তাও করতে পারেনি। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রকল্প আছে, প্রসাদ প্রকল্প। এই প্রসাদ প্রকল্পে বিশেষ করে মা ত্রিপুরা সুন্দরী মন্দিরের জন্য 37 কোটি 80 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এবং এটা বিভিন্ন রকম এখানে কনস্ট্রাকশন অফ মাল্টিপারপাস হল, প্রসাদ অ্যান্ড ভোগ ঘর, পূজা শপস, টেম্পল ইলুমিনেশন, ফায়ার ফাইটিং এবং কাভার্ড আস্থাপথ, ফুট ওভারব্রিজ, বিভিন্ন রকম কাজ করছে। এবং শুধুমাত্র এটা নয়, সারা দেশে আমাদের যদি 4টা ধাম দেখি, আমরা যদি দেখি আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এগুলি আমরা এই সারা পৃথিবীর মধ্যে এগুলির অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু দেশের প্রধানমন্ত্রী এবং বিশেষ করে বিজেপি সরকার কেন্দ্রের এবং ওই সংশ্লিষ্ট রাজ্যের বিজেপি সরকারগুলি তারা এগুলি বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং দেশের যত সাধুসন্ত রয়েছে এদেরকে আমরা সঠিকভাবে শ্রদ্ধা পর্যন্ত করছিলাম না। আমরা আজকে এরকম সারা দেশে সাধুসন্ত যারা আছে, যারা আমাদের পথপ্রদর্শক, যা আদি শঙ্করাচার্য সহ, তাদের প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, এটা আমাদের পার্ট অফ দি আজকের প্রোগ্রাম। তো এটার জন্য আজকে অনুষ্ঠান। এখানে সকাল থেকে ভজন কীর্তন হয়েছে, বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ এখানে এসছে, পুরোহিতরা আছে, সাধুসন্তরা আছে। তো এখানে তাদেরকে সম্বর্ধনা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। প্লাস দেশের প্রধানমন্ত্রী উনি 9:25 উনি সারা দেশের মানুষের জনগণের উদ্দেশ্যে উনি বক্তব্য রাখবেন। সেই বক্তব্য এবং মূল উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ। সাধুসন্তরাও এই সবকা সাথে সবকা বিকাশের মধ্যেই পড়ে। দেশের মঙ্গলার্থে, জনগণের মঙ্গলার্থে উনি আজকে দেশবাসীর উদ্দেশ্যে উনি ভাষণ দেবেন। আমরাও এটা একটা অংশ, এই জন্য আমরা এখানে সবাই জড়ো হয়েছি। আমাদের বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন জায়গায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ আমাদের প্রতাপগড়ের কাছে এক শিববাড়ি রয়েছে, আড়ালিয়া শিব মন্দির, সেখানেও আছে, আমবাসা আছে, আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং থাকবেন উদয়পুরে। এরকম বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তো আমরা যারা সমাজসেবী রয়েছে তারা এবং আমি সহ আমাদের দলীয় কর্মকর্তারা রয়েছেন, তারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। উদ্দেশ্য হলো সবার মঙ্গল। কারণ আমরা সবাই যদি ভালো না থাকি, সবাই যদি সুস্থ না থাকে, তাহলে সবকা সাথ সবকা বিকাশ হবে না। মূল উদ্দেশ্য সবাই মঙ্গল, সকলের মঙ্গল কামনার্থেই আমাদের আজকের এই অনুষ্ঠান। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
মূলত 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করল জমিয়ত উলামা হিন্দ। এদিন রাজধানীর গেদুমিয়া মসজিদে হয় এই সাংবাদিক সম্মেলন। মূলত 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করল জমিয়ত উলামায়ে হিন্দ। এদিন রাজধানীর গেদুমিয়া মসজিদে হয় এই সাংবাদিক সম্মেলন। এর মধ্যে মূল দাবি হলো সম্প্রতি বাংলাদেশে যে আক্রমণাত্মক ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায়ও মসজিদ, দোকানপাট, বাড়িঘরে অগ্নিকাণ্ড সহ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনার জন্য রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে, পাশাপাশি রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। এদিন জমিয়ত উলামায়ে হিন্দের নেতৃত্বরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আমার নাম মুফতি তৈয়বুর রহমান, সভাপতি ত্রিপুরা স্টেট জমিয়ত উলামা হিন্দ। আচ্ছা, প্রেস মিট ক্লিয়ার করতেছেন আপনারা? করতেছি আমরা নিউজের মধ্যে এবং পত্রিকার মধ্যে যে জমিয়ত বলছে কোনো মসজিদে অগ্নিসংযোগ হয় না, এটা ভুয়া খবর। এরা আমরা প্রতিবাদ করার জন্য বলতেছি। আমরা কখনো বলি নাই কোনো মসজিদ জ্বলে নাই, বলছি না, বলবো না। এবং মন্ত্রী মহোদয় আইডির মধ্যে যে পেশ করছে এটা পরিপূর্ণ হয় নাই। যদি উনি পরিপূর্ণ বক্তব্য করেন যে না জ্বলছে, উনি যে জ্বলছে এবং সব কিছু হয়েছে, এটাই আমরা দাবি করতেছি। এই জন্য আমাদের প্রেস মিট। তো মন্ত্রী মানে কি, মন্ত্রী লোকের দেখা করছেন সেদিন? দেখা করলে কিন্তু উনি যে বক্তব্য রাখছি, ওনার যে আইডির মধ্যে পরিপূর্ণ কথা আসে নাই, যার কারণে সব বিভ্রান্তি হয়ে গেছে। এটা বিভ্রান্তি অবসানের জন্য আমরা আসলে প্রেস মিডিয়া। আপনারা কয়টা জায়গায় গেছেন, কয়টা জায়গায় মূল বক্তব্য? সব জায়গার মধ্যে আমরা গেছি, সমস্ত লেখা আছে, সব জায়গার মধ্যে প্রত্যেকের মধ্যে আমরা গিয়েছি। ঈশাচড়া গিয়েছি, আমরা কলমসুরা গিয়েছি, আপনার এই বেলুয়ারচর গিয়েছি, আমরা কৃষ্ণনগর গিয়েছি, চন্দ্রপুর গিয়েছি, নারাউরা গিয়েছি, পানিসাগর গিয়েছি, রৌয়া গিয়েছি, সামটিরা গিয়েছি, ধর্মনগর গিয়েছি, আমরা কৈলাসর গিয়েছি। কোনো জায়গায় বাদ নাই। যত কেন এই মেলা করছে 3 লক্ষ টাকার বুদামপুরা হয়েছে, সেখানে গিয়েছি। আমাদের এই দেখেন আমাদের সব জায়গায় আমরা গিয়েছি, এমন কোনো জায়গায় বাদ নেই। আমরা গিয়েছি, আমাদের দুঃখ আক্ষেপে বলতেছি। আমরা কখনো বলি নাই মসজিদ জ্বলে নাই, কখনো বলি নাই। আমরা বলতেছি 1 কোটি 1.5 কোটি টাকার খরচ হয়েছে, আমরা দাবি করতেছি। মসজিদ জ্বলছে, আজ পর্যন্ত 1% ক্ষতিপূরণ পায় নাই, আমরা কখনো বলি নাই। এই পত্রিকার ভুয়া খবর পত্রিকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি প্রদেশ ভবনে এক সাংবাদিক সম্মেলন হয়। আজ উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা। ত্রিপুরা প্রদেশ ভবনে বিজেপি দলের এক সাংবাদিক সম্মেলন হয়। আজ উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা। মূলত রাজ্য এবং কেন্দ্র সরকার পেট্রোল এবং ডিজেলের দাম কমানো হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্য সভাপতি। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেদারনাথ মন্দিরে যে উদ্বোধন করেছে তা বিস্তারিত তুলে ধরেন তিনি। আসন্ন আগরতলা পৌর নিগম নির্বাচনে 4টি মিউনিসিপ্যাল কাউন্সিল, একটি নগর পঞ্চায়েত বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা। আপনারা এর মধ্যে অবগত আছেন যে 3 তারিখ রাত্রি পর্যন্ত এখানে পেট্রোলের দাম 110 টাকা 63 পয়সা ছিল এবং ডিজেলের দাম ছিল 102 টাকা 63 পয়সা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট পেট্রোলের দাম 5 টাকা কমিয়েছে এবং ডিজেলের দাম 10 টাকা কমিয়েছে। পাশাপাশি 4 তারিখ আমাদের স্টেট গভর্নমেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা ডিসিশন নেওয়া হয়েছে। সেটা কি, যে পেট্রোল এবং ডিজেলে 7 টাকা করে এই গভর্নমেন্টও যে ট্যাক্স সেটাও কমিয়ে দিয়েছে। এতে কি দাঁড়ালো, এক্সিস্টিং রেট অফ ট্যাক্স অন পেট্রোল এন্ড ডিজেল is 25% and 16.5% respectively. After reduction, the tax rate of the same stands at 17.5% and 10% respectively. তো এখন যে রেটটা পেট্রোলের দাঁড়িয়েছে সেটা হচ্ছে 98 টাকা 33 পয়সা আর ডিজেলের 85 টাকা 65 পয়সা। একটু আমার বক্তব্যের আগে আমাদের স্পোক্সপারসন নবেন্দ্র ভট্টাচার্য একটু বলছিলেন যে এতে সাধারণ মানুষের উপর যে একটা অর্থনৈতিক চাপ সেটা কিন্তু অনেকাংশে কমবে। তো এই যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে ট্যাক্স
রিডাকশন করলেন, এর জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এবং পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বের যে সরকার, ত্রিপুরা সরকার 7 টাকা করে ডিজেল এবং পেট্রোলে যে কমালেন, এর জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগেও যে ফুড প্যাকেট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপির মাধ্যমে কোভিড মোকাবেলা করতে গিয়ে সাধারণ মানুষকে যেভাবে আমাদের যাদের বিপিএল মুক্ত বংশোদ্ভূত যাদের ডিবিটির মাধ্যমে 1000 টাকা করে এবং 1000 টাকা করে ফুড প্যাকেট দেওয়া হয়েছে, প্রায় 70 কোটি প্রায় 140 কোটি টাকার মতো দেওয়া হয়েছে। তো এই জায়গায় আমি বলবো যে একটা দুঃসাহসিক আবার একটা পদক্ষেপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে আবার ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ভারতবর্ষের এই পূর্ণভূমিতে 4টি ধাম ও 12টি জ্যোতির্লিঙ্গ আছে। একটা হচ্ছে কেদারনাথ, বদ্রীনাথ ধাম, অমরনাথ এবং সোমনাথ। আপনারা সবাই অবগত আছেন যে 2013 সালে জুন মাসে 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত যে ক্লাউড বাস্ট হয়েছিল, মেঘ বিস্ফোরণের ফলে প্রচুর বৃষ্টিপাত হয়, যার ফলে কি হলো, পাহাড়ে অবস্থিত বড় বড় শিলাখণ্ড পাহাড় থেকে ভেঙে মন্দারকিনি নদীতে আছড়ে পড়ে। এর ফলে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত কেদারনাথ ধামের একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়। ধামের এই ধ্বংসের কারণে এর মধ্যে এক তো ইনফ্রাস্ট্রাকচারালি প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং প্রচুর সন্ত ও ভক্তবৃন্দের শরীর সমাধিও সেখানে ঘটে। তো এই অবস্থায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটাকে পুনর্গঠন করার জন্য আজকে সকালে সেখানে যে কাজ এখানে শুরু হলো। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব নবেন্দ্র ভট্টাচার্য সহ আরও অনেকেই। রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত কেদারনাথ মন্দিরের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন হয়। আজ উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত কেদারনাথ মন্দিরের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে সাধুসন্তদের মধ্যে সম্বর্ধনা প্রদান। শুক্রবার 7 সকালে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন আসেন তেলিয়ামুড়া জয়নগরস্থিত সর্বময়ী কালী মন্দিরে। এই মন্দিরের উদ্যোক্তারা ছোট বড় ছোট পরিসরে এক অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভা মুখ্য সচেতক কল্যাণী রায়, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি গোকুল আচার্য, বিজেপি যুব মোর্চার রাজ্য নেতৃত্ব বিকি প্রসাদ, বিজেপি তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, চৈতন্য আশ্রমের ধর্মগুরু রামানন্দ গোস্বামী সহ সর্বময়ী কালী মন্দিরের সাধুসন্তরা। এদিনে উপমুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী দ্বারা অনুষ্ঠানের টিভিতে প্রত্যক্ষ করে উপভোগ করেন। পরে কালী মন্দিরের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাধুসন্তদের সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন বলেন, এমন কার্যক্রম ত্রিপুরায় যেন কম হয়। বিগত দিনে 25 বছরে আমি কারো এখানে সমালোচনা করতে চাই না। মানুষের একটা ধারণা রাজনৈতিক নেতা হলেও ধার্মিক হতে হবে, কিন্তু আমাদের এই রাষ্ট্রে, এই ভারতবর্ষে প্রত্যেকটি ক্ষেত্রে ধর্মের ভূমিকা আছে। নাচই হোক, গানই হোক, ভজন হোক, ভারতনাট্যম হোক, কথাকালী হোক, পুজো হোক, আমরা ধর্ম ছাড়া কিছুই করি না। আমার বক্তা বলে গেছেন ধর্ম মানেই সত্য, তো সত্য ছাড়া আমরা ঠিক করবো না। এই রাষ্ট্র ভারতবর্ষ 700 বছর মুঘল পাঠান রাজত্ব করেছে, 200 বছর ইংরেজরা। আমি প্রায় বলি ওরা লুট করেছে, লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে, মানুষের মন জয় করতে পারেনি। সেটাই ভারতবর্ষ, সনাতন ধর্ম।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোনাপুর 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটি আজ এক সাংবাদিক সম্মেলন করেন তারা। দুর্গাপূজা গেল, লক্ষ্মী পূজা গেল, কালী পূজা চলছে। এখন কোনো উৎসব নেই আমাদের, আমরা এখন অন্ধকারে আছি। রাজ্য সরকার আমাদের সঙ্গে কথা দিয়েছিল যে 10,323 শিক্ষকদের জন্য 2-1 মাসের মধ্যে কোনো স্থায়ী ব্যবস্থা করবে। পাশাপাশি চাকরি থাকাকালীন সময়ে তারা যে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল তার একটি সুরাহা করবে। কিন্তু আজও রাজ্য সরকার কোনো কথা রাখেনি। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটির এক মহিলা প্রতিনিধি। দুর্গা পূজা গেল, কালী পূজা গেল কালকে, আজকেও চলছে, আগামী দিন ভাইফোঁটা। এই উৎসবের পরিস্থিতিতেও আমাদেরকে আপনাদের সামনে আসতে হয়। আমাদের কতটা করুণ পরিস্থিতি হলে আমাদের এখন তো উৎসব নেই, আমরা তো অন্ধকারে আছি। আমাদেরকে রাজ্য সরকার কথা দিয়েছিল, আমাদের 3 সংগঠনের 6 জন প্রতিনিধিকে ডেকে কথা দিয়েছিলেন, বলেছিলেন যে আমাদেরকে 2-1 মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন। বলেছিলেন যে আমাদের যে 70% থেকে 80% শিক্ষকরা চাকরি থাকাকালীন সময়ে লোন নিয়েছিলেন, ওনারা এটারও ব্যবস্থা করবেন, ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। কিন্তু সব কিছুই আজ অবধি, আজকে আমাদের চাকরিচ্যুতি হয়েছে, আজকে আমাদের 20 মাস চলে। আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে কি অন্ধকার নেমে এসেছে, রাজ্য সরকারের কোনো আইডিয়া আছে? মুখে বলে ফেলেন, বড় বড় কথা বলে ফেলেন, ওনারা সহানুভূতিশীল, ওনারা ডাল ভাতের ব্যবস্থা করবেন, ওনারা 2-1 মাসের মধ্যে ব্যবস্থা করবেন। একজন সরকার প্রধান, যিনি একজন দায়িত্বশীল, সারা রাজ্যের 40 লক্ষ মানুষের অভিভাবক, তারা কিভাবে এই ধরনের কথা বলেন? এই সমস্ত কথা বলে কথা থেকে পাল্টে যান, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেন না। এই ধরনের একটা সরকার রাজ্যে চলছে, মুখ খুললে আমাদেরকে বাড়িঘর আক্রমণ করছে। কালকেও কথা বলল একজন 10,323 শিক্ষিকা, তেলিয়ামুড়া থেকে আমাকে ফোন করেছিলেন, ওনার বাড়িতে আক্রমণ করছেন, ওনার হাজবেন্ড টমটম চালান, কোনো মতেই পরিবারটা চলছে, টমটম চালানো বন্ধ করে দেবেন। বিভিন্ন জায়গায় আমাদের 10,323 শিক্ষকদের উপর আক্রমণ নেমে আসছে। এগুলি কি অরাজকতা চলছে রাজ্যে? কথা দিয়ে কথা রাখেন না। আমরা বারবার করে ডাইরেক্টরের কাছে গেছি, প্রিন্সিপাল সেক্রেটারির কাছে গেছি, শিক্ষামন্ত্রীর কাছে গেছি, রাজ্য সরকার প্রধান যিনি মুখ্যমন্ত্রী সাহেব, ওনার কাছে গেছি। তারা কেউই কানে তুলছেন না, পাত্তাই দিচ্ছেন না। উল্টো আমাদেরকে জল কামান, লাঠি পেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ করলো। আমাদের শিক্ষকরা কেউ মাছ বিক্রি করছে, কেউ সবজি বিক্রি করছে, কেউ রঙের কাজ করছে, কেউ টমটম চালাচ্ছে। এই ছিল পরিণতি, এই ছিল তাদের প্রতিশ্রুতি। রাজ্যে করেছি, সব কি বিফলে গেল? এটার কোনো দাম নেই সরকারের কাছে। আমরা রবীন্দ্র ভবন থেকে আমরা আগামী 10 তারিখ মিছিল করে যাব। আমরা আবেদন করব, আমাদের 10,323 শিক্ষকরা যারা আছেন পরিবার সমেত আপনারা আসবেন। ওই একদিনের যারা আপনারা কাজ করেন, দৈনিক রোজগার করছেন, আপনাদেরকে আবেদন করব, অনুরোধ করব, যেহেতু লড়াইটা প্রত্যেকের, এটা শুধু আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি এখানে যারা বসেছি আমাদের একার লড়াই না, সারা রাজ্যের 10,323 পরিবারের লড়াই। প্রত্যেককেই আসতে হবে, প্রত্যেকেই আসবেন, নিজ উদ্যোগে আসবেন এবং নিজেদের পরিবারকে আনবেন। এই সরকারকে যতক্ষণ আমরা চাপে না ফেলবো ততক্ষণ পর্যন্ত সরকার আমাদের প্রতি সদয় হবেন না। এই যারা কথায় মানে না তাদেরকে তো চাপেই ফেলতে হবে, যাদের কথার কোনো দাম নেই। আর ইলেকশন মাত্র আর কয়েকদিন আছে, এখন চলছে পৌর নিগম, পৌর পরিষদ, গ্রাম পঞ্চায়েত ইলেকশনগুলো। রাজ্যে একটা অস্থির পরিস্থিতি, একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে চারিদিকে। কোথাও কোথাও নমিনেশনও দিতে পারছে না, সেখানে অনেক রকম হুজ্জুতি আক্রমণ চলছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। মানুষ কথাই তো বলতে পারছে না। আগামী 23 হবে বিধানসভা ইলেকশন, আমাদের কি ব্যবস্থা করলো সরকার? আমাদের 10,323 কি কোনো ভূমিকা ছিল না সরকার গঠন করার ক্ষেত্রে? আগামী দিনও কিন্তু আমাদের ভূমিকা থাকবে, আমরা কিন্তু চুপ করে থাকার লোক নই। আপনারা দেখেছেন বারবার আমাদের উপর আক্রমণ করেছেন, কিন্তু আমরা কিন্তু এখন অবধি আমরা চুপ থাকিনি, বারবার নামছি। আগামী দিনে আমরা অন্য রকমের আন্দোলনে নামবো, সেটাও আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি। এবং সর্বশেষ বলবো যে সব 10,323 শিক্ষক পরিবার আপনাদেরকে আবেদন করব, আপনারা ওই একদিনের
অন্তত কাজটা আপনারা ওই দিন ছুটি নিয়ে আপনারা সবাই এই 10 তারিখ 10ই নভেম্বর বেলা 11টায় রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হবেন, যার যার লড়াই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র্যাগিং চলছে। এই ইস্যুতে সরব হলো NSUI ছাত্র সংগঠন। রাজ্যের বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র্যাগিং চলছে। এই ইস্যু নিয়ে সরব হলো NSUI ছাত্র সংগঠন। শুক্রবার সাংবাদিক সম্মেলন করল NSUI। অতি সত্বর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র্যাগিং প্রক্রিয়া বন্ধ করার জন্য শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি দিলেন NSUI রাজ্য সম্পাদক সম্রাট রায়। পাশাপাশি এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন NSUI ছাত্র সংগঠন। মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে আপনারা জানেন, গত 3 তারিখে ত্রিপুরা প্রদেশ NSUI এর পক্ষ থেকে 16,000 ছাত্র এসটি কমিউনিটির ছাত্রছাত্রীদের নিয়ে আমরা স্টাইফেনের বিষয় নিয়ে PMS অফিসে আমরা ঘেরাও করেছি। দীর্ঘ প্রায় 12 ঘন্টা আন্দোলনের ফলে আমাদের এই জয় আমরা ছিনিয়ে আনলাম। এই আজকে থেকে এসটি কমিউনিটির যারা ছাত্রছাত্রীরা আছে সবাই স্টাইফেন ওদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চলে যাবে। আগামী 2-3 দিনের মধ্যে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। অনেক ছাত্ররা কনফিউজ, যার কারণে আজকে এই বিষয়টা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জানানো উচিত আমরা মনে করেছি, তাই আপনাদের মাধ্যমে আমরা যেটা জানাচ্ছি। এবং সেটা মনে রাখবেন, ছাত্রদের জয়, বিশেষ করে টিপ্রাসা যারা ছাত্রছাত্রীরা আছে এখানে আপনারা দেখেছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা এই আন্দোলন সংগঠিত করেছি এবং এই জয় আমরা ছিনিয়ে নিয়েছি। ওই দিন ওই ডেটে আমাদের নোটিফিকেশান দিয়েছে যে সকল ছাত্রছাত্রীর, যত কালকে দীপাবলি গেছে, দীপাবলি উৎসব, তার কারণে গতকালকে তো ব্যাংক বন্ধ, তো আজকে থেকে সকল ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। তো সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই লড়াই আগামী দিনে আরও তেজি হবে। বিশেষ করে এখন যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে সেটা হলো ওবিসির ছাত্রছাত্রীরা। আপনাদের স্পষ্ট করে দিচ্ছি, ওবিসি নিয়ে কিন্তু অনেকটা সমস্যায় পড়ছে স্কলারশিপ। ওবিসির ছাত্রছাত্রীদেরকে ইমিডিয়েট ত্রিপুরা প্রদেশ NSUI এর দাবি জানাচ্ছি, ইমিডিয়েট সরকারকে আমরা ডিমান্ড করছি অতি সত্বর ইমিডিয়েট ওবিসি ছাত্রছাত্রীদের স্টাইফেন্ডটা দিয়ে দিন, না হলে কিন্তু আবার সমস্যায় হবে, আবারও আন্দোলন কিন্তু করে তোলা হবে রাজ্যের মধ্যে। সুতরাং আমরা চাই না শান্তির সামনে ইলেকশন, আপনারা জানেন এই ইলেকশনের প্রাক মুহূর্তে এই সমস্যাগুলি আসছে ছাত্রদের। সুতরাং স্টাইফেন্ড, কারণ আমরা স্টাইফেন্ডটা কেন আমরা ডিমান্ড করছি, কারণ স্কুলের ফিস আছে, টিউশন ফিস আছে, কেউ কলেজের ফিস আছে, কেউ কলেজে যাওয়ার সময় কেউ টিউশন দিতে হয়, তো ওইটাই গরিব মেহনতি ছাত্রছাত্রীরা তো স্টাইফেন্ড পায়। তো ওই জন্য ওই বিষয়গুলি সরকারের তো ইমিডিয়েট দেখা উচিত। তো আমরা ডিমান্ড করছি ওবিসির বিষয়টা নিয়ে, যেটা গুরুত্বপূর্ণ এখন, ওবিসির ছাত্রছাত্রীদের ইমিডিয়েট ছাত্রছাত্রীদের স্টাইফেন্ডটা পৌঁছে দিতে হবে, না হলে আরও কিন্তু লড়াই শুরু হয়ে যাবে। কারণ অনেক ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগাযোগ করছে, ওরাও কিন্তু আন্দোলনে সামিল হবে। ত্রিপুরা প্রদেশ NSUI কিন্তু জোরদার, প্রথম আপনারা জানেন সর্ববৃহৎ ছাত্র সংগঠন যদি হয়ে থাকে ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা সারা ভারতবর্ষে NSUI আছে। সুতরাং NSUI লড়াই করবে, আমাদের ছাত্র নেতারা আছে, কর্মীরা আছে, সবাই মিলে আমরা লড়াই সামিল হব। এবং আরেকটা বিষয়, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে বৃহস্পতিবার বক্সনগর বিউপিতে আলো উৎসব দীপাবলি উপলক্ষে একটি প্রয়াস মিটিংয়ের আয়োজন করা হয়। এই সভার উদ্বোধন অতিথি ছিলেন সিপাহী জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে বৃহস্পতিবার বক্সনগর বিউপিতে এলাকার প্রধান মেম্বারদের নিয়ে আলোর উৎসব দীপাবলি উপলক্ষে এক প্রয়াস মিটিংয়ের আয়োজন করা হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহী জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস। এই সভায় উপস্থিত ছিলেন বক্সনগর বিওপি কোম্পানির কমান্ডার বিনোদ মিয়া, আশাবাড়ি বিওপি কোম্পানির কমান্ডার রমেশ চৌধুরী, গলাচিপা বিওপি কোম্পানির কমান্ডার অখিলেশ, জি ব্রাঞ্চের ইন্সপেক্টর অভিষেক, মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জিমুল হক, বক্সনগর এলাকার সমাজসেবী আব্দুল হক সহ বক্সনগর প্রেস ক্লাবের সদস্যরা। এই প্রয়াস মিটিংয়ের মূল উদ্দেশ্য হল দীপাবলি উপলক্ষে এলাকার জনসাধারণ, প্রধান ও সাংবাদিকদের নিয়ে আগামী দিনে কিভাবে তারা এই সীমান্ত রক্ষায় কাজ করার জন্য এলাকার জনসাধারণের সহযোগিতা করার আহ্বান রাখেন সিও জনার্দন প্রসাদ। তিনি আরও বলেন, এই সীমান্তে
150 ব্যাটালিয়ন এসেছে মাত্র 2 মাস। যদি এলাকার জনসাধারণ তাদের সহযোগিতা না করে তাহলে তারা কাজ করতে সমস্যার সম্মুখীন হবে। তাই তিনি সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। नागरिकगण सभी यहाँ पे मौजूद हैं, तो बहुत अच्छा लग रहा है आप लोग हमारे साथ हैं। और जैसा कि मैडम ने कहा, तो हम पूरी तरह से यहाँ पे जो है तैयार हैं। किसी भी तरह की मदद या किसी भी तरह की आवश्यकता है तो आप हमसे कांटेक्ट करें, हमसे मिलें, हमें बताएं, तो हम उसे उसका सलूशन ज़रूर निकालने की कोशिश करें। तो यहाँ पे बहुत तरह की समस्याएं हैं जो कि हम लोग समझ रहे हैं और हम उसका ज़रूर जो है उसका समाधान करेंगे। और हम समय समय पर सिविक एक्शन प्रोग्राम वगैरह करते हैं और भी बहुत सारी चीज़ें करते हैं। किसी को जॉब से रिलेटेड फौज में अगर जॉब करना है और उसके रिगार्डिंग जो है ट्रेनिंग है या कुछ इस तरह की चीज़ें हैं जो कि हम लोग कर सकते हैं, तो वो हम यहाँ पे करते हैं। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিএসএফ জওয়ানরা রাত দিন ডিউটি করে আমাদেরকে রক্ষা করেন। তাদের সহযোগিতা করা আমাদের একান্ত কাম্য। তার পাশাপাশি দীপাবলি উপলক্ষে সীমান্ত রক্ষীদের অভিনন্দন জানান। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এলাকার সমস্ত ছেলে মেয়েদের বিভিন্ন ফৌজ ডিপার্টমেন্টে ভর্তি করে দেশ রক্ষা করার জন্য। हम जब मैंने सेफली रहते हैं, रात में फैमिली को लेके सोते हैं, लेकिन आप लोग आपका ड्यूटी करते हैं, तो ये बहुत ही बड़ा सेक्रीफाइस है। इससे ज़्यादा सेक्रीफाइस कुछ नहीं होती। तो आप लोग ऐसे ही अगले दिन ऐसे ही हमारे देश को आगे लेके जाएंगे, सुरक्षित रहेंगे और हमारे सभी देशवासियों को ऐसे सुरक्षित रहेंगे, ये मेरा आशा है। तो मैं অপরদিকে কলমচোরা থানার আরক্ষা দফতরের উদ্যোগে থানায় কালী মন্দিরে আলোর উৎসব দীপাবলির আয়োজন করা হয়। পুরো থানা সহ চৌমুহনী সংলগ্ন রাস্তা আলোকিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার তৃণমূল কংগ্রেসের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিকের বাড়িতে আগরতলা পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিকের বাড়িতে আসন্ন আগরতলা পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন প্রার্থী নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সবাই সুবল ভৌমিক সহ দলের অন্যান্যরা তৃণমূল নেতৃত্বে উপস্থিত ছিল। যত মারবে তত বাড়বে, তৃণমূল কখনো শেষ হবে না, এমনই মন্তব্য সুবল ভৌমিকের। যেখানে তৃণমূল সেখানেই মারবো। আর আমরা সঙ্গে তার প্রত্যুত্তর একটাই স্লোগান থাকবে, মারবে যত বাড়বে তত, যত মারবে তত বাড়বে, তৃণমূল কখনো শেষ হবে না। সুতরাং আপনারা সেই লক্ষ্যে রেখে ভয় পাবেন না। এগুলো ভীতু কাপুরুষ সরকারি নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে বড় বড় হুঙ্কার দেয়। আমার আপনার মতো সাধারণ মানুষ মাঠে থেকে লড়াই করতে হয়। প্রতিটা দিন আমরা আক্রান্ত হচ্ছি, প্রতিটা মুহূর্তে আক্রান্ত হচ্ছি, কিন্তু আমাদেরকে বহু চেষ্টা করেছে, কিন্তু দুর্বল করতে আমরা দুর্বল নই। আপনারা এমন মানসিকতা নিয়ে লড়বেন যাতে এই রাজ্যের মানুষ আপনাদের উপর যে ভরসা বিশ্বাস রাখছে এবং সেটা প্রতিটা মুহূর্তে যে মানুষ আমাদের পাশে আছে। মানুষের রোষানলে পড়েছে এই সরকার, মানুষের রোষানলে পড়ে এখন ব্যতিব্যস্ত হয়ে গেছে। কি করবে? কখনো প্রার্থীর বাড়ি আক্রমণ করছে, কখনো প্রার্থীর যে প্রস্তাবক তার বাড়িতে আক্রমণ করছে, কখনো প্রার্থীকে তুলে নেওয়ার চেষ্টা করছে, কখনো প্রার্থীর প্রস্তাবককে তুলে নেওয়ার চেষ্টা করছে। এতটাই ওরা জানেও না যে প্রস্তাবককে নিলে, প্রস্তাবক বললে প্রার্থী উইথড্র হয় না। ওরা এটা জানেও না প্রার্থী উইথড্র করতে হয় কিভাবে। কোথাও রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার ঊনকোটি উৎসব ও গোবর্ধন পূজা প্রতি বছরের মতো এবছরও রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে ঊনকোটি উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার অন্নকূট উৎসব ও গোবর্ধন পূজা প্রতি বছরের মতো এবছরও রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূট উৎসবের আয়োজন করা হয়। এদিন রকমারি পদের রান্না করে জগন্নাথের কাছে পুজো দেওয়া হয়। সুদূর অতীত থেকেই এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। শুক্রবার এই অন্নকূট উৎসবকে কেন্দ্র করে জগন্নাথ জিউর মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। আজ পরম পবিত্র শুভতা তিথি, গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব
গো পূজা, গোগ্রাস দান এবং বলি দৈত্যরাজ পূজা। এই গোবর্ধন পূজা প্রবর্তন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে। দাপর যুগ এখন 6000 বছর পূর্বেতে দাপর যুগ ছিল, এখন এসে গেছে কলিযুগ। তখনই ভগবান শ্রীকৃষ্ণ যখন 7ম বছর বয়স, 7 বছর বয়স, তার পিতা মাতা হলো সেই যশোদামার নন্দ বাবা, নন্দ মহারাজের পুত্ররূপেতে তিনি আসছেন। ভগবান পুত্ররূপেতে এসছেন, তাদের ভক্তের নিকটে পুত্ররূপেতে এসছেন। এখন 7ম বছর বয়স হয়েছে, তো এই সময় কিছু তারা ওই ব্রজবাসীগণ, ব্রজে যারা বাস করেন, তারা একটা বাৎসরিক উৎসব করেন। বাৎসরিক উৎসব কী করেন? দেবরা ইন্দ্রের পূজা করেন, দেবরাজ ইন্দ্রের পূজা করেন। তখন কৃষ্ণ বলছেন, হে পিত, হে মাত, তোমরা এইসব পূজার আয়োজন কার পূজা করবে, কার আরাধনা করবে? বলছে আমরা দেবরা ইন্দ্রের পূজা করি প্রত্যেক বছর একটা বাৎসরিক। কালী পূজা করে, দুর্গা পূজা করে, আছে না, গণেশ পূজা করে, একটা বাৎসরিক পূজা করে তারা চলে আসছে তিন দিন। কৃষ্ণ বলছেন, দেব ইন্দ্রের পূজা করছো, আমরা তো সাক্ষাৎ গিরিরাজ গোবর্ধন, এখানে বৃন্দাবনে গোবর্ধন পর্বত, গোবর্ধন সাক্ষাৎ তারা আশ্রয় আমরা আছি, এখানে গোবর্ধনে আসছি, গোবর্ধন ভগবান তারা আশ্রয়ে আছি। সুতরাং তার পূজা করলে আরও মহৎ গুণ, অর্থাৎ অনন্ত ফলদায়ক। সুতরাং গোবর্ধন পূজা করা উচিত। এখন দেখছে বাৎসল্য প্রীতি রয়েছে, সন্তান বলেছে, হ্যাঁ, তখন ঠিক আছে, এবার আমরা গোবর্ধন পূজা করবো। সব ব্রজবাসী উৎসাহ হলো, আর ভগবান ইচ্ছাতেই হয়তো সব কিছু সকলে মনে প্রেরণা এসে গেল। দেব ইন্দ্রের পূজা না করে গোবর্ধন পূজা করলেন, গিরিরাজ গোবর্ধন পূজা করলেন। তখন অনেক কিছু ভোগ লাগলো। আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, হে পিত, হে মাত, হে ব্রজবাসীগণ, তোমরা এতদিন তো ইন্দ্রের পূজা করেছ, তারা কি খেয়েছে, ভোজন করেছে? দেখো, তার সাক্ষাৎ ভগবান ভোজন করতেছে, সেই ভগবান শ্রীকৃষ্ণ এক রূপেতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর অভিযান নামলো আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স কর্মীরা। প্রথমে তাদেরকে নোটিশ দেওয়া হয়, তারপর টাস্ক ফোর্সের কর্মীরা অভিযান চালায়। অনেক সময় দেখা যায় এমসি এলাকায় লোকজন রাস্তায় বালি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ফেলে রাখে। এর ফলে যে কোনো সময়ে দুর্ঘটনাও ঘটতে পারে। সেজন্য রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা সহ বিভিন্ন জিনিসগুলি রাস্তায় ফুটপাতে থাকলে শেষ জিনিসগুলি আগরতলা পুর নিগম থেকে টাস্ক ফোর্স কর্মীরা নিয়ে যায়। তবে প্রথমে তাদেরকে নোটিশ দেওয়া হয়, এরপর টাস্ক ফোর্স কর্মীরা সেগুলো নিয়ে যায় রাস্তা থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টার্নিংটার ভিতরে আজকে 15-20 দিন ভালো রাখা বাঁচবে, কিন্তু আমরা অনেকবার নোটিশও দিচ্ছি, নোটিশ দেওয়ার পর সরাইয়া নিছে। কিন্তু এই ধরনের যদি রাস্তা ব্লক হয় এবং রাস্তার কোনো শুকনা বালু হয়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, তখন আমি অথরিটিকে জানাইছি, অথরিটি কিছু চাইলে গাড়ি নিয়ে তুলে নেন। এটা না, খালি আমরা যে জায়গায় এমনভাবে রাস্তা ব্লক হয় একটা নোটিশ করি, নোটিশ বা একটা ফাইন করি। ফাইনের পরও যদি মানুষ রাস্তাঘাটে রাখে, তখনই আমরা মালটা সিজ করি আর কি। এখন আজকে আয়া কি পয়সা? আজকে আয়া তাইনের আগেও কয়েকবার কইয়া গেছি, কিন্তু এই দেওয়ালির আগের দিনও এই মালিকেরই কইয়া গেলাম, মাল সরাইছে না। আজকে যখন এত বড় দেওয়ালিতে মাল সরাইছে না, এত বড় কালী পূজার সরাইছে না, আজকে যখন রাস্তা আবার আয়া দেখি আরও বেশি পরিমাণ শুকনা বালু রাস্তা ব্লক করছে, নিজের উপরে আয়া পড়ছে, তখনই আমরা মালটা তুলতে বাধ্য হইলাম। এরকম অভিযান কি আপনারা আরও জায়গায় থাকেন? হ্যাঁ, আমরা প্রায়ই আমরা করি। এক ফার্স্ট নোটিশ দিই বা সেকেন্ড নোটিশ দিই, দেওয়ার পর একটা ফাইন করি। ফাইনের ভিতরে 24 ঘন্টার ভিতরে যদি মাল না সরায়, মাল আমরা সিজ করি। আপনারা কোনখান থেকে আছেন? আমরা সিটি সেন্টার, সেন্ট্রাল জোন, পিএফসিএল সেকশন থেকে, টাস্ক ফোর্স সেকশন থেকে। কোন জায়গা করছে এই জায়গাটার নাম? এই জায়গা ভগবান ঠাকুর চমনি। মালিকের নামটা জানা গেছে? হ্যাঁ, মালিকের নাম জানতাম, কিন্তু মালিক আজকে তো আইসে না, মালিকও আইসে না। মালিকও জানা আছে যে আমরা নোটিশ দেওয়া হয়েছে, মাল সরাইতে পারছি না, এই কারণে মালিক আইসে না। এখন আপনারা কী করবেন? বালুগুলো নিয়ে আমরা শিশু উদ্যানে, আমরা যে ইয়ে আছে মাল চিজ করে যে জায়গায় রাখি, শিশু উদ্যানে রাখি, ওইখানে রাখো। যদি মালিক ফাইন দিয়ে আনতে পারে তাইলে আনবো, আনবার ইচ্ছে থাকলে আনবো। আপনার নাম? আমার নাম অশোক দেবনাথ, সেন্ট্রাল জোন, পিএফসিএল সেকশন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষক বদলি করার প্রতিবাদে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক সঞ্জিত দেবনাথকে বদলি করার প্রতিবাদে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো। স্কুল গেটের সামনে ও বক্সনগর টু রহিমপুর সড়ক অবরোধ করে বসে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের দাবি শিক্ষক সঞ্জিত দেবনাথকে
পিওর সায়েন্সের একজন ভালো শিক্ষক ছিলেন, তাকে এই স্কুলেই রাখতে হবে, না হলে আমরা স্কুল গেটের তালা খুলব না ও রাস্তা অবরোধ করে রাখবো, এটাই তাদের দাবি। অবদান আছে। তো সমাধান হিসেবে তোমরা এখন কি চাও? প্রতিশ্রুতি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আনন্দের মাঝে নিরানন্দ। দীপাবলি সন্ধ্যা রাতে মোমবাতির প্রদীপ থেকে শাড়ির আঁচলে আগুন লেগে আহত হয় এক মহিলা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর 1 নং কালীমন্দির এলাকায়। আনন্দের মাঝেই নিরানন্দ। আলোর উৎসব দীপাবলির সন্ধ্যা রাতে নিজ বাড়ির মোমবাতির আলোর রোশনায় আলোকিত করতে গিয়ে হঠাৎ চোখের অলক্ষ্যেই মোমবাতি প্রদীপ থেকে শাড়ির আঁচলে আগুন লেগে শরীরের অর্ধাংশ পুড়ে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এক মহিলা। জানা যায় অগ্নিদগ্ধ মহিলার নাম অর্চনা চক্রবর্তী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুরের 1 নং কালীবাড়ির সন্নিকটে। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার জগৎ জুড়েই জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছিল আলোর উৎসব দীপাবলি। আর এই দীপাবলির সন্ধ্যায় আনুমানিক 8টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুরের 1 নং কালীবাড়ির সন্নিকটে স্থানীয় নিবাসী অর্চনা চক্রবর্তী মোমবাতির আলোর রোশনায় বাড়ি প্রজ্বলিত করতে গিয়ে হঠাৎ অর্চনা চক্রবর্তীর শরীরে চোখের অলক্ষ্যেই মোমবাতির শিখা থেকে বেশ একটা অংশে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই চিৎকার চেঁচামেচিতে দৌড়ে আসে স্থানীয় পার্শ্ববর্তী জনগণ। পাশাপাশি সকলের সহযোগিতায় অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকা অর্চনা চক্রবর্তীর শরীর থেকে আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে শরীরের 50% আগুনে ঝলসে যায়। অতঃপর সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে আগুনে ঝলসানো মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে মহিলার উন্নত চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তবে আলোর উৎসব দীপাবলির সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে গোটা তেলিয়ামুড়া এলাকায়। 8টা নাগাদ ফায়ার সার্ভিস একদম মহিলাকে নিয়ে আসে আগুনে পোড়া। মানে উনি মন্দিরে হয়তো মন্দিরে গিয়েছিলেন মোমবাতি জ্বালানো, তো ওইখান থেকে শাড়িতে আগুন লেগে যায়। তো সুপারফিশিয়াল বার্ন হাতে পায়ে আর পিঠে বার্ন হয়েছে, 1st ডিগ্রি সুপারফিশিয়াল বার্ন। কতটা অংশ উঠছে আনুমানিক? হ্যাঁ, শরীরের কত শতাংশ আগুনে পোড়া গেছে? কত শতাংশ? সুপারফিশিয়াল বার্ন অ্যারাউন্ড 50% এর মতো। এখন অবস্থা কেমন? অবস্থা আপাতত স্থিতিশীল, যেহেতু এটা সুপারফিশিয়াল বার্ন, কিন্তু আমরা এখানে ভর্তি রাখছি হাসপাতালে। ওনার নাম অর্চনা চক্রবর্তী। বাড়ি কি? বাড়ি মহারানীপুর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বেঙ্গালুরুর প্রয়াস সামাজিক সংস্থার আর্থিক সহায়তায় বিলুনিয়া বিদ্যাপীঠ স্কুলের শিক্ষকদের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। শুক্রবার সকালে বিদ্যাপীঠ স্কুলের উদ্যোগে বেঙ্গালুরুর সামাজিক সংস্থা প্রয়াসের আর্থিক সহযোগিতায় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যাপীঠ স্কুলের হল ঘরে। সংস্থাটি হল বেঙ্গালুরুর অবস্থানরত একটি সামাজিক সংস্থা। সংস্থার বর্তমান সভাপতি বিদ্যাপীঠ স্কুলের একজন প্রাক্তন ছাত্র সুব্রত রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় 2010 সাল থেকে প্রতি বছর মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। তারই অঙ্গ হিসেবে আজ বিলুনিয়ার মোট 23 জন ছাত্রছাত্রীদের হাতে মেধাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। আজকের অনুষ্ঠানে বিএড করার জন্য একজন ছাত্রীকে 30,000 টাকা, এছাড়া 3 জনের হাতে 10,000 টাকা, 4 জনের হাতে 8,000 টাকা, 5 জনের হাতে 5,000 টাকা, 8 জনের হাতে 4,000 টাকা করে মোট 1,65,000 টাকার চেক ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়।
বিলোনিয়া বিদ্যাপীঠের বর্তমান শিক্ষক সনদ দত্ত এবং মৃণাল দাসের ঐকান্তিক প্রচেষ্টায় প্রয়াস সংস্থার আর্থিক সহযোগিতায় প্রতি বছর দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের এই সহায়তা করে থাকেন। আজকের এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী থেকে শিক্ষানুরাগী মহল এই ধরনের একটি প্রশংসনীয় সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সকলের এই প্রয়াস সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করেন। প্রয়াসের উদ্যোগে গরিব দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের প্রতি বছর যাতে এভাবে আর্থিক সহযোগিতা পায় এই আশা ব্যক্ত করে অনুষ্ঠানের সকলেই। গত বছর ঠিক এই সময়ে আমার এনআইটি আগরতলাতে অ্যাডমিশন হয়েছিল, তখন প্রয়াস বেঙ্গালুরু আমাকে মানে এমনভাবে সাহায্য করেছে যা আমি বলে বোঝাতে পারবো না। আমার পড়াশোনার সমস্ত খরচের সাথে আমাকে যে পড়াশোনার জন্য প্রয়োজনীয় ল্যাপটপ থেকে শুরু করে সব ধরনের খরচা দিয়ে আমাকে সাহায্য করছে প্রয়াস বেঙ্গালুরু। মানে ওদের যে আমার শিক্ষার মধ্যে ওদের যে অবদানটা তা আমি কোনোদিন বলে বোঝাতে পারবো না। আমি খুব কৃতজ্ঞ প্রয়াস বেঙ্গালুরুর কাছে এবং ডক্টর প্রতাপ সান্যালের কাছে বিপদের সময়ে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের অন্যান্য স্কুলের অন্যান্য স্টুডেন্টদের পাশে ওরা যেভাবে দাঁড়াচ্ছেন এর জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তুমি কোন স্কুলের ছাত্র? আমি বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলেরই ছাত্র। বাড়ি কোথায়? আমার বাড়ি নলুয়া। আমি প্রত্যন্ত একটি গ্রামাঞ্চলের ছাত্র। আমার বাবা একজন দিনমজুর, মানে মানুষের খামারে কাজ করে। তো আমার আর্থিক সামর্থ্য ততটুকু নেই যে আমি এনআইটি আগরতলাতে পড়তে পারবো, কারণ ওইখানে পড়ার জন্য হোস্টেল চার্জ থেকে শুরু করে অনেক টাকার প্রয়োজন, যা আমাকে প্রয়াস বেঙ্গালুরু দিয়েছে এবং আমাদের এই বিলোনিয়া বিদ্যাপীঠ এই স্কুল আমাকে জীবনে সব কিছু দিয়েছে। আমি মানে এটা বলে বোঝাতে পারবো না। আমার এই স্কুল থেকে আমি এই প্রয়াস বেঙ্গালুরুর সঙ্গে যোগাযোগ হয়েছে। আমার এই স্কুলের প্রত্যেকটি শিক্ষক, তার সাথে প্রয়াস বেঙ্গালুরুর প্রত্যেকটি লোককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আমার জীবনে সফল হওয়ার ক্ষেত্রে এইভাবে মানে অভূতপূর্বভাবে সাহায্য করার জন্য। তুমি দুস্থ পরিবারের ছেলে একজন। তো মাধ্যমিক এবং 12-এ কি পজিশন ছিল তোমার? আমার মাধ্যমিকে প্রথম পজিশন ছিল, মানে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম এবং 12-এও ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। এরপরে জেইএমএনসের মাধ্যমে এনআইটি আগরতলাতে অল ইন্ডিয়া জেইএমএনসের মাধ্যমে আমাদের এনআইটি আগরতলাতে অ্যাডমিশন পেয়েছিলাম। মেকানিক্যাল নিয়ে ভর্তি হয়েছি, বাট এখন আমি ইলেকট্রনিক্স নিয়ে আছি, ইলেকট্রনিক্স পার্টে পড়ছি। কর্ণজিৎ কি? আমার নাম কর্ণজিৎ বণিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই চালক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায়। দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই বাইক চালক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় বৃহস্পতিবার রাতে। ঘটনার বিবরণে জানা যায়, আলোর উৎসব অর্থাৎ দীপাবলির রাতে শুভম হালদার নামে এক যুবক মোটর বাইক চালিয়ে ঘুরতে বেরিয়ে তেলিয়ামুড়া থেকে মাইগঙ্গা যাওয়ার পথে অপর দিক থেকে আসা তাপস সিং রায় নামে এক ব্যক্তির নিজ মোটর বাইক চালিয়ে কৃষ্ণপুর থেকে তেলিয়ামুড়া আসার পথে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত উভয় দুই চালক। পরে এই ঘটনা পথ চলতি মানুষজন সহ এলাকাবাসীরা প্রত্যক্ষ করে ঘটনাস্থল থেকে আহত দুই বাইক চালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে। আহত দুজনেই চিকিৎসা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চলছে বলে জানা যায়। ও বাড়ি থেকে বাইরে আমাদের বাজারে একটা দোকান আছে, এখানে যাই বাড়ি থেকে বাইরে আর ও রোডে দিয়ে আইতেছে। এরকম দুইটা বাইক মুখোমুখি সংঘর্ষ। ওনার হয়েছে তাপস সন্ধান, ওর বাড়ি হয়েছে কালাইশরা, আর এর বাড়ি হয়েছে তাপস সিংহরা, এর বাড়ি হয়েছে মেন রোডে দিয়ে ক্রস করে দেব। এরকম সমস্যা মানে এত স্পিডে ছিল, যদিও এরপরও মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কোন জায়গায় মাইগঙ্গা বাজারে এতে দুজনে আহত হয়েছে। আমরা দেশে ফুলমন মাইকা সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শী যারা আসলো তারা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে এসে আমরাও সঙ্গে সঙ্গে বাতিজা আর এ হলো সুকান্ত সিংহরা, তার বড় ভাই। আমরা দুজনে বা পাশাপাশি এলাকার লোকজন অ্যাক্সিডেন্ট দেখে সেরা খুবই সমানুভূতির সঙ্গে সবাই হসপিটালে নিয়ে রয়েছে। এর বেশি আমরা রিপোর্ট, খবর ত্রিপুরা।